আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই আমরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, সুন্দর আছি এবং সুস্থ আছি। আমরা দেখতে দেখতে আমাদের কয়েকটা ক্লাস আমরা শেষ করেছি। আজকে আমাদের জিকে কিন্তু সেকেন্ড লেকচার, এবং যেটা উপমহাদেশে মুসলিম শাসন, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং প্যাচ গোছের একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা থেকে আমাদের বাংলাদেশের চাকরি পরীক্ষাতে ভালোই কোশ্চেন হয়। তো আজকে আমরা সেই জায়গাটা একটু সুন্দর করে শেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনারা খাতায় একটু হাত চালাবেন দ্রুত, অথবা আপনারা রেকর্ড ক্লাস করে নিয়ে আপনারা নোট করে ফেলবেন। কারণ জিকে ক্লাস তো একটু বেশি বেশি না বলতে পারলে আপনারা আগাতে পারবেন না, এটা হচ্ছে একটা বড় বিষয়। তাহলে প্রথমেই আমরা করব যে উপমহাদেশে, এখানে খেয়াল করেন, উপমহাদেশে মুসলিম শাসনের উপমহাদেশে মুসলিম শাসনের উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেন কে? উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেছিলেন হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম। আচ্ছা, এইটার বিষয়টা একটু বলি। মোহাম্মদ বিন কাসিম হচ্ছে উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেছিলেন। মোহাম্মদ বিন কাসিম আসলে ছিল তৎকালীন সময়ে যে শাসনকর্তা ছিল, ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ, তার জামাতা ছিল। তার জামাতা ছিল, এবং সে কিন্তু ভ্রাতুষ্পুত্র ছিল। সেই ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে, মাত্র 17 বছর বয়সে উনি হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের দুইটা জায়গা, একটা হচ্ছে সিন্ধু প্রদেশ, আরেকটা হচ্ছে মুলতান। সিন্ধু আর মুলতান হচ্ছে উনি জয় করেন। সিন্ধু আর মুলতান হচ্ছে উনি জয় করেন। এবং যেই জয়টা তিনি করেছিলেন 712 খ্রিস্টাব্দে, যেটা করেছিলেন হচ্ছে 712 খ্রিস্টাব্দে। তাহলে আবার বলছি, এইটুকু একটু শুনে নেন যে উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেন হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। 17 বছর বয়সে তিনি সিন্ধু এবং মুলতান জয় করেন, যেটা ছিল হচ্ছে 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে, এবং এই 712 খ্রিস্টাব্দে যখন সে এটা জয় করলো, তারপর থেকেই উপমহাদেশে আপনার এক কথায় ইসলামের প্রচারটা শুরু হয়। ইসলামের প্রচার তখন থেকে শুরু হয়। এই মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম, প্রশ্ন থেকে যায় যে আহ, সিন্ধু এবং মুলতান তিনি জয় করেছিলেন, ঠিক আছে, কিন্তু এর মধ্যে তিনি কোন জায়গাটা, যদি জায়গার কথাটা বলে তাহলে মনে রাখবেন দেবল বন্দর। দেবল বন্দর হচ্ছে তিনি সর্বপ্রথম জয় করেছিলেন, যেই দেবল বন্দরটা অবস্থিত হচ্ছে সিন্ধুতে। যেই দেবল বন্দরটা অবস্থিত হচ্ছে সিন্ধুতে। এবং এই যে কার কাছ থেকে, কারোর কাছ থেকেই তো সে, মানে কাউকে পরাজিত করেই তো সে এটা জয় করছিল। সে পরাজিত করছিল হচ্ছে দাহিরকে, রাজা দাহির। অর্থাৎ তৎকালীন সময়ে রাজা দাহির ছিল হচ্ছে এই সিন্ধু এবং মুলতানের কিন্তু শাসনকর্তা ছিল। তাকে পরাজিত করে, তাকে পরাজিত করে হচ্ছে আপনার এই মোহাম্মদ বিন কাসিম মূলত আপনার হচ্ছে জয় করে আর কি। এরপরে কি হয়েছিল? এরপরে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধুটা জয় করে ফেলো, সিন্ধু তো জয় করা শেষ। সিন্ধু জয়ের প্রায় 300 বছর পর, প্রায় 300 বছর পর, প্রায় 300 বছর পর, যেটা ছিল হচ্ছে 11 শতকের দিকে, 11 শতকের দিকে, 11 শতকের দিকে খেয়াল করেন, 11 শতকের দিকে গজনির সুলতান ছিল তখন। গজনির সুলতান ছিল হচ্ছে সুলতান মাহমুদ। তখন ছিল হচ্ছে গজনির সুলতান, খেয়াল করতে হবে, গজনির সুলতান, গজনির সুলতান ছিল হচ্ছে সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ হচ্ছে ভারতবর্ষ আক্রমণ করে। ভারতবর্ষ তিনি আক্রমণ করেছিলেন, ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এবং উনি যে ভারতবর্ষ, এই সুলতান মাহমুদ যে ভারতবর্ষ আক্রমণ করেছিল, সে কিন্তু 1000 সাল থেকে 1027 সালের মধ্যে টোটাল 17 বার হচ্ছে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। টোটাল 17 বার হচ্ছে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এবং তিনি মূলত হচ্ছে আপনার পশ্চিমটা, মানে ভারতের পশ্চিমে একটু আক্রমণটা প্রথমে করেছিলেন, ভারতের পশ্চিম তীরে হচ্ছে বেশি আক্রমণ করেছিলেন। এই সুলতান মাহমুদের একটা শ্রেষ্ঠ অভিযান ছিল। শ্রেষ্ঠ অভিযানটা ছিল সোমনাথ, খেয়াল করেন, সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির, এই সোমনাথ মন্দির হচ্ছে তিনি জয় করেছিলেন। যেই সোমনাথ মন্দিরটি অবস্থিত হচ্ছে গুজরাটে, যেটা অবস্থিত হচ্ছে গুজরাটে। ভাই আমি ক্লাসে বলতেছি, আপনারা পরে নোট করবেন, এটা এখনই নোট করতে আপনারা পারবেন না, তাহলে সেক্ষেত্রে আগাতে পারবেন না। ঠিক আছে, আমরা একটু ঘটনাবলীগুলো একটু পর পর জানার চেষ্টা করব। আর যেখানে আমি লিখতে বলবো, মানে যেখানে কনফিউশন প্যাচ গোছ লেগে যাবে, সেই অংশটুকুই শুধু নোট করে নেবেন, বাকিটা আপনারা বাসায় বসে বসে নোট করবেন। তাহলে আমরা এই পর্যন্ত যেটা শিখেছি, সেটাতে আমরা জানতে আরেকটা জিনিস এখান থেকে একবার একটু বলে ফেলি। সুলতান মাহমুদ একজন সভাকবি ছিলেন। সুলতান মাহমুদের যে ছিল হচ্ছে ফেরদৌসি, সভাকবি ছিল হচ্ছে ফেরদৌসি। পরীক্ষাতে আসে যে ফেরদৌসি কার সভাসদ ছিলেন। ফেরদৌসি হচ্ছে সুলতান মাহমুদের সভাসদ ছিলেন। অর্থাৎ ফেরদৌসি কিন্তু শাহনামা গ্রন্থের লেখক। ওকে, তাহলে এখান থেকে দেখেন, এই যে যে অংশটা আমি বলেছি, এই অংশটা আরেকবার একটু রিপিট করছি। ঘটনা বলি একটু মনে রাখতো, ইতিহাস মানে ঘটনা সুরে পড়বেন, তাহলে জিনিসটা মুখস্থ হয়ে যাবে।
ভাই হাজ্জাজ বিন ইউসুফ তৎকালীন সময়ে প্রেসিডেন্ট ছিলেন, শাসনকর্তা ছিলেন। তার ভ্রাতুষ্পুত্র বা জামাতা মুহাম্মদ বিন কাসিম, এই সাহেব মাত্র 17 বছর বয়সে 712 খ্রিস্টাব্দে সিন্ধু এবং মুলতান জয় করেন। এই সিন্ধু আর মুলতানের কোন স্থান জয় করেন? দেবল বন্দর জয় করেন। সিন্ধু মুলতান হচ্ছে পাকিস্তানের দুটি প্রদেশ। উনি কাকে পরাজিত করেছিলেন? রাজা দাহিরকে পরাজিত করেছিলেন। করার পরে তার মৃত্যু হইল। মৃত্যু হওয়ার 300 বছর পরে, প্রায় 11 শতকের দিকে, তখন গজনির সুলতান ছিল হচ্ছে সুলতান মাহমুদ। সে ভারতবর্ষ আক্রমণ করে, যে 27 বছরে 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিল, এবং সে ভারতের পশ্চিম তীরটা আগে আক্রমণ করেছিল। এবং তার সর্বশ্রেষ্ঠ একটা অভিযান ছিল সোমনাথ মন্দির জয় করা। সোমনাথ মন্দির অবস্থিত গুজরাটে। এবং তার একজন সভাকবি ছিল, যে ছিল ফেরদৌসী। প্রিয় ভাই বোন, মন থেকে বলেন তো, এই অংশটা কি জীবনে ভুল হবে? বুঝতে পেরেছেন সবাই? এই অংশটা ক্লিয়ার হলে আমাকে একটু বলে দিবেন ক্লিয়ার কিনা। এই অংশটা ভাই, এটা আমি লিখে লিখে আপনাদের পড়াতে পারবো না, তাইলে আমার এই কোর্সের মেয়াদ হবে 4 বছর। তো সেক্ষেত্রে যেভাবে বলছি, আপনারা শুধু এখন একটু বাসায় বসে প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস বলতে নিজেরা নোট করবেন, আর আমি তো ক্লাসে বিস্তারিত বলে দিব, কোথা থেকে প্রশ্ন আসে এটাও আপনাদেরকে ইনক্লুড করে দিব। 17 জন ক্লাসে আছেন, কিন্তু ক্লাস বুঝেছেন মাত্র 4 জন ক্লিয়ার লিখেছেন। আর 13 জন আসলে কিসে আছেন আমি জানি না। তবে একটু রেসপন্স করেন, ক্লাসটা মজা তখনই হয় যখন আপনারা একটু রেসপন্স করবেন। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সুন্দর জিনিস শিখে ফেললাম। এরপরে চলেন ভাইয়া, প্যাচ গোস লেগে যাবে, কিন্তু এখানে প্রচুর প্যাচ গোস আছে। সেই প্যাচ গোসটা আমরা আজকে ছাড়াবো। এবার লেখেন মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা। এবার আমরা লিখবো হচ্ছে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা। ভাই, একটা হচ্ছে সূচনা, আর একটা হচ্ছে সাম্রাজ্য প্রতিষ্ঠা, আকাশ পাতাল তফাৎ। সূচনা মানে একজন একটা সূচনা। আচ্ছা ভাই, একটু কথা বলতে চাই। আচ্ছা, আবার আপনার কথা এখনই বলতে হবে? ক্লাস শেষে বললে আরো বেশি আগাতে পারতাম। জিকে ক্লাস তো, কথা বলার সুযোগ দিলে বেশি আগাতে পারবো না। বলেন, কি কথা আছে? ধারাটা ব্রেক আপ করে দিলেন। এই ক্লাসের মধ্যে ব্রেক আপ করলে সমস্যা। সরি ভাইয়া, সরি ভাইয়া, আমি না প্রায় মাঝখানে 3-4টা ক্লাস আপনার করতে পারিনি, একটু সমস্যার কারণে। ভাইয়া ওগুলো কি আমার থাকবে, আমি করতে পারবো? আপনাদের রেকর্ড গুলো কি ব্যাচের কোনো থাকবে? ক্লাস ডিলেট হবে না, কারণ আপনাদের ক্লাসগুলো সিক্রেট ইউটিউবে দেওয়া আছে। ফেসবুক ঘোষণা দিয়েছে তাদের ভিডিও ডিলিট করে দিবে, কিন্তু আপনাদের ভিডিও ডিলিট করবে না। কথা বুঝতে পারছেন? আপনাদের যা আছে যেভাবে আছে এভাবে থাকবে। ওকে? ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, ইয়েস, ঠিক এরপরে আছে। চলেন, তাহলে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা। এইবার আপনাকে বুঝতে হবে ভাই, উপমহাদেশে উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? কেউ বলতে পারবেন? উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? কারো কি জানা আছে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মাথা। বিন ওই সারা জীবন শুধু ওই শিখেছেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আমি বলেছি কোশ্চেন বুঝতে হবে। কোশ্চেনে বলেছি উপমহাদেশে। আপনাকে আমি একবারও বলিনি যে বাংলায় মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করছে। বাংলায় করছে হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আমরা বাংলাতে এখনো যাইনি, আমরা আছি উপমহাদেশে। উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে হচ্ছে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি হচ্ছে উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছে। এটা মাথায় রাখবেন। এবং কিভাবে উনি এটা প্রতিষ্ঠা করছিল, এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাইলে সেক্ষেত্রে একটু খেয়াল করেন। তাহলে মোহাম্মদ ঘুরি হচ্ছে উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি। ভালো কথা। তরাইনের যুদ্ধ, কেউ বলতে পারবেন তরাইনের কয়টি যুদ্ধ হয়েছিল? তরাইনের কয়টি যুদ্ধ হয়েছিল? তরাইনের যুদ্ধ দুইটি হয়েছিল হচ্ছে দুইটি যুদ্ধ। দুইটি। একটা হয়েছিল 1191 সালে, একটা হয়েছিল 1192 সালে। চাকরির পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন হয়। 1191 সালে যে যুদ্ধটা হয়েছিল, সেখানে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি। পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি হচ্ছে এখানে কি করেছিল? এখানে হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবং প্রথম যে যুদ্ধটা তরাইনের হয়েছিল, সেখানে পৃথ্বীরাজ চৌহান জয় লাভ করে। তো যখন হচ্ছে জয়লাভ করলো, জয়লাভের পরে 1192 সালের দিকে এসে মোহাম্মদ ঘুরি হচ্ছে, তারপরে আপনার উনি জয় পেল আর কি। তার মানে মোহাম্মদ ঘুরি 1192 সালে এসে জয় লাভ করে, কিন্তু পৃথ্বীরাজ চৌহান হচ্ছে 1191 সালের দিকে এসে জয়লাভ করে। কথা বুঝতে পারছেন? মানে প্রথমে পৃথ্বীরাজ চৌহান জিতে যায়, পরের বছর যে মোহাম্মদ ঘুরি জিতে যায়। এবং মোহাম্মদ ঘুরি যখন জিতে গেল, তখনই মনে করেন যে আপনার উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যটা প্রতিষ্ঠা হইল। তাহলে এখান থেকে আমরা কনফিউশন দুটো বিষয় পাইলাম। উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেন কে? বলেন, সবাই কথা বলতে হবে। উপমহাদেশে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ কে? বিন কাসিম। কাঠিম সুতো নিয়ে আসেন, আমি গলায় দড়ি দিই। কেবল মোহাম্মদ বললাম, বিন কাসিম। একটা হচ্ছে উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেন, সূত্রপাত করেন। একটা হচ্ছে সূচনা সূচনা করেন, কাসিম। এটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম, একটু আগে বলছি।
আর সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে হচ্ছে মোহাম্মদ ঘুরি। গুলাই ফেলেন না ভাই, পড়ালেখার সিস্টেমে পড়েন, মজা লাগবে। তাহলে আশা করছি আমরা সূচনা এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা বুঝলাম। এরপরে চলে আসবো আমরা দিল্লি সালতানাত। লেখেন, এইবার লিখবেন দিল্লি সালতানাত। দিল্লি সালতানাত বলতে আমরা বুঝি যে দিল্লিতে আপনার দিল্লিতে হচ্ছে সুলতানি বংশের যে আবির্ভাব হয়েছিল। এই দিল্লি সালতানাত ছিল হচ্ছে 1205 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত। 1526 সাল পর্যন্ত। এইবার আমরা কি শিখবো? খুব মনোযোগ, পার্থক্যগুলো ধরতে হবে। দিল্লি সালতানাতে মোহাম্মদ ঘুরি তো আর সারা জীবন বেঁচে থাকবে না, স্বাভাবিক। তো মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিল। মোহাম্মদ ঘুরির হচ্ছে একজন কৃতদাস ছিল, খেয়াল করবেন। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর, তার মৃত্যুর পরে তার যে একজন সেনাপতি, সেনাপতি বলবো আমরা, তার একজন সেনাপতি ছিল, সেই সেনাপতির নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। সেনাপতির নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। এই যে কুতুবুদ্দিন আইবেক সাহেব, তার মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবেক সাহেব, খেয়াল করেন, দিল্লি জয় করেন। কুতুবুদ্দিন আইবেক হচ্ছে দিল্লি জয় করেন। আচ্ছা, দিল্লি জয় করলো। দিল্লি জয় করার পরে দেখেন, ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এই কারণে ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। ঝামেলাটা বুঝছেন? প্যাচটা বুঝতে পারছেন? একটা হচ্ছে প্রশ্ন, খেয়াল করেন, উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের সূচনা করেন মোহাম্মদ বিন কাসিম, উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। কিন্তু যদি বলা হয় ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তখন আপনি বলবেন হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। আমরা কি পার্থক্য তিনটা কি বুঝতে পারছেন? বলেন তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার জি ভাইয়া, ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার। যদি আবার আপনার ঝামেলাটা করে ফেলে যে ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, এই প্রকৃত শব্দটা যুক্ত করার কারণে অ্যান্সারটা আবার ভিন্ন হয়ে যাবে। তখন অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। তখন আবার হয়ে যাবে হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। দয়া মায়া করে এই চারটা জিনিস ভুলে যেন না। শামসুদ্দিন ইলতুৎমিশ। তাহলে এই চারটা কথা কেউ বলতে পারবেন? এই চারটা কথা একটু আমাকে বলেন তো প্রিয় ভাই বোন। চারটা কথা আমি বলছি, এই চারটা কথা আপনারা কে সুন্দর করে আমাকে বলতে পারবেন? বলেন, ভাই আমি বলতে পারবো। বলেন। আয়েশা আপু বলেন। উপমহাদেশে মুসলিম শাসন সূচনা করেন মোহাম্মদ বিন কাসিম, আর উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। দান দান, হয়নি হয়নি, আবার বলেন, আবার বলেন, শুরু থেকে বলবেন, শুরু থেকে বলেন, আবার বলেন। উপমহাদেশে মুসলিম শাসন সূচনা করেন মোহাম্মদ বিন কাসিম, আচ্ছা, উপমহাদেশে তারপর? মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। আচ্ছা, তারপর? দিল্লি সালতানাত, যেটাকে বলা হয় যে ঘুরির একজন ক্রীতদাস ছিলেন, উনি হচ্ছে বা সেনাপতি কুতুবুদ্দিন আইবেক। ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক। ভেরি কিন্তু গুড। যদি বলা হয় ভারত, হুম। জি, তারপর? কিন্তু যদি বলা হয় ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন বলবো ভেরি যে গুড। শামসুদ্দিন যদি প্রকৃত শব্দটা ইলতুৎমিশ। থাকে তখন আমরা শামসুদ্দিন ইলতুৎমিশে চলে যাব। ভেরি গুড, খুবই সুন্দর, অনেক ভালো লাগছে। আচ্ছা, তাহলে আমরা এই চারটা যে প্যাচ গোছ ছিল, সেই প্যাচ গোছ কিন্তু আমাদের ছাড়াই গেছে। ঠিক আছে, প্যাচ গোছটা আমরা ছাড়াই ফেললাম। এরপরে আসেন, এরপরে আমরা চলে যাব, তাহলে প্রতিষ্ঠাতা পাইলাম, এগুলো আমাদের শেষ হয়েছে। এখন এই যে দিল্লি সালতানাত, আমরা লেখেন যে দিল্লি সালতানাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে একটু ধারণা নিব। গুরুত্বপূর্ণ, এর মধ্যে আমরা প্রথমে জানবো যে দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয়। দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় হচ্ছে, প্রতিষ্ঠিত হয়েছিল এটা 1206 সালে। প্রতিষ্ঠিত হয়েছিল 1206 সালে। এরপরে হচ্ছে আমরা যেটা জানবো যে এর প্রতিষ্ঠাতা, মানে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক সাহেব, প্রতিষ্ঠাতা ইনি। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয়, প্রকৃত প্রতিষ্ঠাতা, আরে প্রকৃত প্রতিষ্ঠাতাই কিন্তু এক কথায় ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসনের কিন্তু মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আচ্ছা, তাহলে উনি ছিল হচ্ছে আপনার ইলতুৎমিশ সাহেব। এটা হবে কি? ইলতুৎমিশ। এটা হবে হচ্ছে ইলতুৎমিশ। আচ্ছা, এরপরে আমরা এখানে জেনে যাব। এরপরে দেখেন দিল্লি সালতানাতের পতন। এই দিল্লি সালতানাতের পতন হয়েছিল হচ্ছে 1526 সালে। 1526 সালে। আচ্ছা, কিসের মাধ্যমে এটা হয়েছিল? এদের পতন হয়েছিল হচ্ছে মুঘল সম্রাটদের কাছে, মুঘল সম্রাট বাবরের কাছে। মুঘল সম্রাট বাবরের কাছে, বাবরের কাছে হচ্ছে পতনটা হয়েছিল। যেই পতনটা হয়েছিল হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে হচ্ছে দিল্লি সালতানাতটা একবারে পুরো ধসে যায়, মানে একবারে পতন হয়ে যায়। তাহলে এখান থেকে এটা আমরা বুঝে ফেললাম। এবার আমরা যেটা জানবো, দেখেন যে এই যে দিল্লি সালতানাত যে আমরা বলছি, দিল্লি সালতানাতকে পাঁচটা ভাগে ভাগ করা যায়, মানে পাঁচটা বংশে ভাগ করা যায়।
যার 1 নম্বর বংশকে বলা হয় হচ্ছে মামলুক বংশ, মামলুক বা দাস বংশ। 2 নম্বরে যেটাকে বলা হয় হচ্ছে আপনার খলজি বংশ। 2 নম্বরটাকে বলা হয় খলজি বংশ। 3 নম্বরটাকে বলা হয় হচ্ছে তুগলক বংশ। 4 নম্বরটাকে আমরা বলবো হচ্ছে সৈয়দ বংশ, সৈয়দ বংশ। আর 5 নম্বরটাকে আমরা বলবো হচ্ছে লোদি বংশ। 5 নম্বরটাকে বলা হবে হচ্ছে লোদি বংশ। এই 5টা বংশ দিল্লি সালতানাতের সময় ছিল। একটা মামলুক, একটা হচ্ছে খলজি, একটা হচ্ছে তুগলক, একটা সৈয়দ বংশ, একটা লোদি বংশ। এই পাঁচটা মূলত ছিল। এখন আমরা যেখানে চলে যাব ভাই, সব জিনিস আপনারা যখন নোট করবেন, গড়গড়া ভাবে নোট করা থেকে আমরা একটু বিরত থাকবো। আমি একটু সিস্টেম শেখাই দিই। সিস্টেম ওয়াইজ নোট করবেন, দেখবেন যে জীবনে ভুল হবে না, একবার সুন্দর করে নোট দাঁড়ায় যাবে। কুতুবুদ্দিন আইবেক, এখন আমরা লিখবো কুতুবুদ্দিন আইবেক, এটা আমরা লিখলাম। এই কুতুবুদ্দিন আইবেক সম্পর্কে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা এই যে দেখেন ছকের মাধ্যমে লিখবেন। এই যে কুতুবুদ্দিন আইবেক সম্পর্কে যে তথ্যগুলো আমাদের পড়া লাগে এবং যে তথ্যগুলো আমাদের পরীক্ষাতে প্রশ্ন হয়, সেই জায়গাটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। প্রথমেই আমরা যেটা জানবো, দেখেন যে এ ছিল হচ্ছে ঘুরির সেনাপতি। প্রথমেই আমরা জানবো যে ঘুরির সেনাপতি হয়ে গেল। কে ঘুরির সেনাপতি? কুতুবুদ্দিন আইবেক। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে ভারতে মুসলিম সাম্রাজ্যের কে ছিল, প্রতিষ্ঠাতা ছিল? ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়ে গেল। 3 নম্বর যেটা আমরা লিখবো, দাস বংশের প্রতিষ্ঠাতা। এই কুতুবুদ্দিন আইবেককে দাস বংশের প্রতিষ্ঠাতাও বলা হয়। শুধু কি দাস বংশের প্রতিষ্ঠাতা না, ওকে তুর্কি সাম্রাজ্যেরও প্রতিষ্ঠাতা বলা হয়, তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাও বলা হয় কুতুবুদ্দিন আইবেক সাহেবকে। এবং এই কুতুবুদ্দিন আইবেককে বলা হয় দিল্লির, দিল্লির প্রথম স্বাধীন সুলতান বলা হয়। দিল্লির প্রথম স্বাধীন সুলতান হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। শুধু কি সেটাই না, একে আবার বলা হয় হচ্ছে লাখ বক্স। লাখ বক্স উপাধি দেওয়া হয়েছিল কেন? কারণ তার দানশীলতার পরিমাণ বেশি ছিল, তার দানশীলতার জন্য তাকে লাখ বক্স বলা হয়। এই জিনিসটা আপনি যদি গোছানো না গোছায় যদি লিখতেন, ওই যে কুতুবুদ্দিন আইবেক ঘুরি সেনাপতি ছিলেন, এইভাবে না লিখে একটু সুন্দর করে এই যে এরকম একটা ছক করে ফেলেন, দেখবেন আর ভুল হবে না, একবারে পড়তেও মজা লাগবে, সুন্দর লাগবে। তাহলে আমরা কুতুবুদ্দিন আইবেক যদি বুঝে থাকি, একটু আমাকে বলবেন কেডি। কেডি মানে হচ্ছে কুতুবুদ্দিন আইবেক ডান। অর্থাৎ এই কুতুবুদ্দিন আইবেক কিন্তু ওই যে আমরা যে 5টা বংশ বলছি, 5টা বংশের মধ্যে মামলুক মানে 1 নম্বর যে বংশটা, 1 নম্বর বংশের মধ্যে কুতুবুদ্দিন আইবেকের নামটা আমাদের প্রথমে আসবে। আমি আশা করবো যে এইটুকু আপনাদের আর সমস্যার সৃষ্টি হবে না ইনশাল্লাহ। এরপরে কুতুবুদ্দিন আইবেক সাহেবের পরে আমরা এবার চলে যাব শামসুদ্দিন ইলতুৎমিশ সাহেব। দেখি ইলতুৎমিশ সাহেব কি করলো। এখন আমরা একটু ইলতুৎমিশ সম্পর্কে জানি। এবার ইলতুৎমিশ সম্পর্কে আপনি আবার সেম ভাবে একটা সুন্দর আবার একটা শখ করতে পারেন। এবার আপনি এইভাবে দিলেন, এইভাবে দিলেন, মানে যাতে ফিগার দেখলে আপনি বুঝতে পারবেন যে না, এটা এইভাবে এইভাবে পড়লে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আমরা যেটা জানবো, এই ইলতুৎমিশ ছিল হচ্ছে আইবেকের জামাতা। কুতুবুদ্দিন আইবেকের জামাতা ছিল হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ সাহেব, এবং দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয়। এবং দেখেন, এই যে ভারতীয় উপমহাদেশে প্রথম মুদ্রার প্রচলনকারী, প্রথম মুদ্রার প্রচলনও তিনি করেছিলেন, প্রথম মুদ্রার প্রচলনকারী বলা হয় ওনাকে। আচ্ছা, আপনার হচ্ছে কুতুবুদ্দিন আইবেক কুতুব মিনার নামে কিন্তু একটা মিনার তৈরি করেছিলেন। সেই কুতুব মিনারের কাজ শেষ করেছিলেন ইনি। কুতুব মিনারের কাজ শেষ করেন, কুতুব মিনারের কাজ শেষ করেন, কুতুব মিনারের কাজ শেষ করেন কে? ইলতুৎমিশ। আচ্ছা, এরপরে আমাদের কি জানবো, এই ইলতুৎমিশকে কিন্তু একটা উপাধি দেওয়া হয়েছিল। সেই উপাধিটা ছিল হচ্ছে সুলতানি আজম, সুলতানি আজম। আচ্ছা, তাহলে কুতুবুদ্দিন আইবেকের উপাধি কি ছিল বলেন তো দেখি, তো বলতে পারবেন? কুতুবুদ্দিন লাখ আইবেক বক্স। লাখ ইসলামী বক্স ছিল, বাঙ্গালা। দানশীলতার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। আর ইলতুৎমিশকে বলা হতো হচ্ছে সুলতানি আজম বলা হতো, সুলতানি আজম বলা হতো। এবং এই ইলতুৎমিশ আরেকটা কাজ করে গিয়েছে, সেটা হচ্ছে বন্দে গান ই চেহেল গান, বন্দে গান ই চেহেল গান এর প্রতিষ্ঠাতা, কিন্তু চেহেল গান এর প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার ইলতুৎমিশ, মানে এটার আবির্ভাব তিনি করেছিলেন, অর্থাৎ ইলতুৎমিশ সাহেব এটা করেছিলেন। তাহলে ইলতুৎমিশ যদি বুঝে থাকেন একটু লিখে দিবেন আইডি। আইডি মানে হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ ডান। আমরা সবাই যদি বুঝে থাকি একটু জানাবেন যে শামসুদ্দিন ইলতুৎমিশ আমরা বুঝতে পারছি কিনা। পরে নোট করে নেবেন সুন্দর করে, আপনাদের কাজ দিব, নোট আপনারা করে এটা জমা দিবেন, দেখবো। আচ্ছা, এরপরে আসেন সুলতান নাসির উদ্দিন। নাসির উদ্দিন মাহমুদ শাহ সম্পর্কে আমরা এখন একটু জানবো। নাসির উদ্দিন মাহমুদ শাহ, এই নাসির উদ্দিন মাহমুদ শাহ সম্পর্কে আপনাদের বইতে অনেক অনেক তথ্য থাকতে পারে, কিন্তু এটা থেকে আমাদের অনেক তথ্য আমরা পড়বো না, কারণ এটা চাকরির পরীক্ষার জন্য ততটা গুরুত্বপূর্ণ না। যতটুকু দরকার আমরা ততটুকু পড়বো। এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিল হচ্ছে দাস বংশের অষ্টম সম্রাট, দাস বংশের অষ্টম সম্রাট ছিল ইনি। আচ্ছা, নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিলেন হচ্ছে প্রথম তুর্কি শাসনকর্তা,
প্রথম তুর্কি শাসনকর্তা, প্রথম তুর্কি শাসনকর্তা ছিলেন, প্রথম তুর্কি শাসনকর্তা। এরপরে হচ্ছে এনার উপাধি ছিল হচ্ছে, এনার উপাধি ছিল হচ্ছে ফকির বাদশাহ। এনার উপাধি ছিল হচ্ছে ফকির বাদশাহ নামে এনাকে ডাকা হতো, ফকির বাদশাহ নামে ডাকা হতো। এই হচ্ছে ভাই নাসিরউদ্দিন মাহমুদ শাহের কাহিনী শেষ। এরপরে আমরা চলে আসব গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন থেকে আমাদের প্রশ্ন, আমরা বাংলাদেশের চাকরির পরীক্ষাতে যদি এর থেকে প্রশ্ন আসে ভাই, অনলি দুইটা কোশ্চেন ছাড়া কোনো কোশ্চেন আসবে না, এবং দুইটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ। এক নম্বরটা হচ্ছে তিনি তার রাজ্যকালীন সময়ে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি রক্তপাত ও কঠোর নীতি প্রয়োগ করেছিলেন। রক্তপাত ও কঠোর নীতি, যদিও এই রক্তপাত কঠোর নীতি আপনার বাংলাতে পরীক্ষাতে আসে না। এই রক্তপাত কঠোর নীতি সাধারণত আপনার আসে হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কে ঘোষণা দিয়েছিলেন? ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি প্রবক্তা কে? এই প্রবক্তা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। এবং ভারতের তোতা পাখি নামে পরিচিত আমরা জানি আমির খসরু। ভারতের তোতা পাখি নামে পরিচিত হচ্ছে আমির খসরু। এই আমির খসরু যেটা আমরা দেখতে পাচ্ছি, আমির খসরু যে, এই আমির খসরু কিন্তু আপনার একটা কাজ করেছে। আমির খসরু এক কথায় ছিল হচ্ছে এই গিয়াসউদ্দিন বলবনের সভাসদ ছিলেন। গিয়াসউদ্দিন বলবনের সভাসদ ছিলেন হচ্ছে আমির খসরু, যাকে ভারতের তোতা পাখি বলা হয়। তাহলে এই দাস বংশ থেকে আমরা এই চারজন সম্পর্কে জানবো। কোন চারজন? কুতুবুদ্দিন আইবেক, শামসুদ্দিন ইলতুৎমিশ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ এবং গিয়াসউদ্দিন বলবন। এই চারটা সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। এরপরে আমরা যেটা চলে যাব ভাইয়া, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খলজি বংশ। এখন আমরা একটু জানবো ভাইয়া খলজি। কি হ্যাঁ বলেন। ভাইয়া কি যেন বললেন একটু, যে গিয়াসউদ্দিন মাহমুদের কি ছিলেন উনি? আমির খসরু। সভাসদ। সভাসদ মানে বুঝতে পারছেন? মানে সভার একজন ভাইয়া, সদস্য ছিলেন। তাহলে জি। যদি প্রশ্ন কখনো পড়ে যে আমির খসরু কার শাসনামলকালে সভাসদ ছিলেন, মানে কার সভাসদ ছিলেন, তখন আপনি বলবেন হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের। ঠিক আছে। এবার আসেন খলজি বংশ। খলজি বংশের প্রতিষ্ঠাতার নামটা আমরা একটু জানবো। খলজি বংশের প্রতিষ্ঠাতার নামটা হচ্ছে ভাই জালাল উদ্দিন খলজি। এটা ছিল হচ্ছে জালাল উদ্দিন খলজি। জালাল উদ্দিন খলজি ছিল হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এরপরে আমরা কি জানবো? এই এখান থেকে একজন সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে এই আলাউদ্দিন খলজি থেকে আমাদের তিনটা তথ্য পড়তে হবে। নাম্বার ওয়ান তথ্যটা হচ্ছে যে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচয় দিয়েছিল। আলেকজান্ডার, যে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার রূপে পরিচয় দিয়েছিল, দ্বিতীয় আলেকজান্ডার। এবং সর্বপ্রথম দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ তিনি করেছিলেন। বাজার নিয়ন্ত্রণ তিনি করেছিলেন, ঠিক আছে, এই আলাউদ্দিন খলজি। এবং দিল্লির, এক কথায় দিল্লি সালতানাতের শ্রেষ্ঠ সুলতান বলা হয়, দিল্লি সালতানাতের শ্রেষ্ঠ সুলতান বলা হয় হচ্ছে আলাউদ্দিন খলজিকে। আলাউদ্দিন খলজিকে বলা হয়। দেখেন, তাহলে আমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? এইটুকুতে কি কারো কোনো সমস্যা আছে? সবাইকে বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? একটু বলেন ক্লিয়ার কিনা। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এরপরে চলেন, এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হব। এরপরে আমাদের পরের আরেকটা বংশ সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে তুগলক বংশ। তুগলক বংশ থেকে আমাদের অনেক বেশি তথ্যের দরকার নেই, শুধু এখান থেকে আমরা জাস্ট দুইটা জিনিস সম্পর্কে জানবো। একটা হচ্ছে আমরা জানবো হচ্ছে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে, মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমরা জানবো। তো মোহাম্মদ বিন তুগলকের প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই মোহাম্মদ বিন তুগলকের সময়ে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন। ইবনে বতুতা হচ্ছে ভারতবর্ষে আসেন কার শাসনামলে? মোহাম্মদ বিন তুগলকের শাসনামলে। এবং ভারতবর্ষে তামার মুদ্রার প্রচলন করেছিলেন। তামার মুদ্রার প্রচলন করেন, তামার মুদ্রার প্রচলন করেন হচ্ছে এই ব্যক্তি, প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক, তামার মুদ্রা প্রচলন করেন। এবং উনি প্রথম প্রতীকী মুদ্রারও প্রচলন করেন, প্রতীকী মুদ্রারও প্রচলন করেন, প্রতীকী মুদ্রার প্রচলনও কিন্তু তিনি করেছিলেন। ঠিক আছে। এবং তিনি দিল্লি যখন রাজধানী ছিল, দিল্লি থেকে রাজধানী সরায়ে দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করে, দেবগিরিতে স্থানান্তর করে, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কে? সেটা ছিল মোহাম্মদ বিন তুগলক। সেটা ছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। আর তুগলক বংশের শেষ শাসনকর্তা বলা হয় নাসির উদ্দিন মাহমুদ শাহকে। এটা না জানলেও চলবে। আর লোদি বংশে থেকে একটা কথা জাস্ট পড়তে হবে। লোদি বংশ থেকে আমরা জাস্ট পড়বো যে হচ্ছে কার মাধ্যমে দিল্লি সালতানাতের পতনটা হয়েছিল। এটা ছিল হচ্ছে দিল্লি সালতানাতের পতনটা হয়েছিল ইব্রাহিম লোদির মাধ্যমে। ইব্রাহিম লোদির মাধ্যমে, ইব্রাহিম লোদি যখন হেরে যায় সম্রাট বাবরের কাছে, তখনই হচ্ছে দিল্লি সালতানাতটা পতন হয়ে যায়, ক্রস হয়ে যায়।
দেখেন প্রিয় ভাই বোন, আমরা টোটালি এই আজকে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল সেই বিষয়টা আমরা দেখেন অলরেডি আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা কিন্তু অনেকখানি পড়ে ফেলেছি। কারণ আজকে আপনাদের লেখার সুযোগ দিন, আজকে নিজের মতো করে একদম 25 মিনিট টানা বকেছি, যার জন্য আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমরা কিন্তু দিল্লি সালতানাত শেষ করে ফেলেছি। আমাদের নেক্সট ক্লাসের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে উপমহাদেশে মুঘল সাম্রাজ্য নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এবং মুঘল সাম্রাজ্য থেকে প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, এনএসআই, অডিট সব জায়গা থেকে কিন্তু মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা এই পর্যন্তই সবাই বুঝতে পেরেছেন। এই উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য থেকে আমাদের প্রায় 3টা ক্লাস হবে, এরপরে আরো একটা হবে, তারপরে আরো একটা হবে, কারণ এটা বড় একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা একটু আস্তে ধীরে যেতে হবে, এটা যদি অনেক জোরে যান মাথার মধ্যে কিছু ঢুকবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। বলেন। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আপনার হচ্ছে 11 থেকে 20 গ্রেডের লিখিত কোনো ব্যাচ আছে ভাইয়া? রিটেন ব্যাচ শেষ হয়েছে, নতুন ব্যাচ শুরু হবে এদের পরে, তখন করবেন। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আর কি কারো কোনো কোশ্চেন আছে? 40 জন ভর্তি আসসালাম হয়েছেন। ভাইয়া। সব থেকে বড় বিষয় হচ্ছে 40 জনের মধ্যে ক্লাসে আছেন 20 জন। এই বাঙালির দিয়ে ভালো কিছু করানো আসলে সম্ভব না, বুঝতে পারছেন? এই বাঙালির বোঝাইও পারা যায় না, এটা যে কি করে আল্লাহই ভালো জানে। শুধু খালি মনে হয় ভর্তিই হয়। কিছু কিছু পাবলিক আছে দেখবেন যে খালি ভর্তি হয়, কাজের নামে কোনো কাজ নেই। আমি অনুরোধ করছি যে এই ব্যাচটা দেখেন, আজকে আমরা ক্লাস নিচ্ছি মাত্র 13টা ক্লাস, এখনো 120 পর্যন্ত যাবো এইভাবে ক্লাস। তা সেইখানে 13 ক্লাসেই যদি 20 জন নাই হয়ে যায়, তাহলে তো এখন আমি চিন্তা করছি 120তম ক্লাসে তো আমি মনে হয় না দুজনকেও খুঁজে পাবো। এই কাজ করেন না কেউ, নিয়মিত থাকেন, পরীক্ষাগুলো নিয়মিত দেন। আর ইনশাআল্লাহ। গণিত কি পরীক্ষা দিয়েছেন? গণিত আমি পরীক্ষা দিয়ে দিতে বলছিলাম, ভগ্নাংশ, বর্গ, বর্গমূল কে কে এক্সাম দিয়েছেন বলেন। ভাইয়া আমি ভাইয়া এখনো দেই 3 4টা পারিনি। কত এই পাইছেন? কারণে পরীক্ষার কি হয়েছে? ভাইয়া, আমি আজকে দিব। আচ্ছা, আজকে দিয়ে কত পেয়েছেন এটা অবশ্যই এই মেসেঞ্জারে দিবেন। কার কি অবস্থা এটা তো দেখতে হবে। কিছু ভালো স্টুডেন্ট চিনে রাখা শিখতে হবে, কিছু ফাঁকিবাজ কি স্টুডেন্ট ভাইয়া? চিনে রাখা দরকার। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।